বসুন্ধরা প্রাইভেট কোর্সে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে সিডিপির 20 নম্বর ক্লাস নিয়ে ডিসকাস করব। তো চলো দেখে নিই আজকের আলোচিত বিষয় কী রয়েছে। তো দেখো বন্ধুরা, আজকের আলোচিত বিষয় হলো মোটিভেশন বা প্রেরণা, এবং তার সাথে সাথে আমরা পড়ব প্রেরণা চক্র এবং ম্যাসলোর থিওরি। তো একটা কথা মনে রাখবে, টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে 1-2টা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে। তাই এই টপিকটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করো। তোমাদের জন্য আমি খুব সহজভাবে গল্পের ছলে এই বিষয়টা বোঝাবো। আর আরেকটা কথা মনে রাখবে, টেটের ক্ষেত্রে অর্থাৎ প্রাইমারি টেট যে পরীক্ষা হবে, তো সেই টেট পরীক্ষার ক্ষেত্রে সিডিপি হোক বা পেডাগগি, এইগুলোর কিন্তু কনসেপ্ট ভালো মতো করে বুঝতে হবে। যে যত ভালো কনসেপ্ট বুঝতে পারবে সে তত ভালো নম্বর পাবে এবং তত বেশি অ্যান্সার করতে পারবে। এমনটা না যে তুমি সিডিপি থেকে কয়েকটা প্রশ্ন পড়ে গেলে আর পরীক্ষা থেকে ওই প্রশ্নগুলি তুমি কমন পেয়ে যাবে, এমনটা কিন্তু হয় না। এখানে তোমাকে কনসেপ্ট ভালো মতো করে বুঝতে হবে। তুমি যদি ভালো কনসেপ্ট বোঝো তাহলে তুমি এখানে এই যে অ্যান্সারগুলো, যে অপশানগুলো থাকবে, এই যে ধরে নাও এ, বি, সি, ডি, তো কোনটা অ্যান্সার হবে তুমি অপশানগুলো পড়েই বলতে পারবে যদি তুমি কনসেপ্ট ভালো বোঝো। তো আজকের এই ক্লাসে আমি এমন করে তোমাদের এই প্রেরণা বা মোটিভেশন বোঝাবো, আমি তারপরে তোমাদেরকে গ্যারেন্টি দিব, 100% গ্যারেন্টি, যে আজকের পর থেকে প্রেরণা সম্পর্কে আর তোমার কোনো ভুল ধারণা থাকবে না। প্রেরণা তুমি বুঝতে পারবে, এমনকি লোককে গিয়েও অর্থাৎ অন্য কাউকে গিয়েও তুমি প্রেরণা বোঝাতে পারবে। তো তার জন্য পুরো ক্লাসটাই মনোযোগ সহকারে করতে হবে আর একদম অ্যাক্টিভ থাকবা। কেউ কিন্তু অন্য কোনো কাজ যদি থাকে সেই কাজগুলো করে নাও, তারপরে আজকের ক্লাসটা করো। ওকে, তো চলো আমি প্রেরণা সম্পর্কে তোমাদেরকে বোঝাতে শুরু করি। তো আমি যেটা করি, প্রথমে আমার মতো একটা গল্প তোমাদেরকে শোনাবো, যে গল্পটা শুনলে তুমি প্রথমেই প্রেরণার যে ধারণা সেটা বুঝতে পারবে। তো একটা কথা আছে আমাদের মধ্যে, যে যত পাই তত চাই, বলি না আমরা, যত পাই তত চাই। আমি আমার নিজের লাইফের একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। যখন আমি ক্লাস 10 পাস করি, তো তখনকার দিনে যে মোবাইলগুলো ছিল সেই মোবাইলগুলো হচ্ছে নর্মাল মোবাইল ছিল, মানে ওই যে টেপা ফোন না কি বলে না, ওই হাতে টেপা ফোনে যে অনেকটা এরকম দেখতে ছিল, নাম্বারগুলো ছিল, এখানে ডিসপ্লে ছিল। তো ওই ফোনটা পেলাম। তারপরে কিছুদিন ফোনটা ইউজ করার পরে তখন এসেছিলো ক্যামেরা ফোন, মানে এরকম ফোনে, এই টিপা ফোনেই ক্যামেরা ছিল। তো তারপর আমি ক্যামেরা ফোন নিলাম। তারপর আসলো হচ্ছে স্ক্রিন টাচ ফোন নিলাম। তারপরে আসলো অ্যান্ড্রয়েড ফোন নিলাম। তারপরে আসলো 4G ফোন, 4G, এখন 5G, তারপরে এখন আমার ইচ্ছা আইফোন নেওয়ার। তো এই যে একটা পেলাম, তো এই ফোনটা যখন পেয়েছিলাম কি না, এই টিপা ফোনটা, তখন আমার মনে হয়েছিল যে আমার আর কোনো ফোন লাগবে না, আমি একটা ভালো জিনিস পেয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আমার বন্ধু যখন এই ক্যামেরা ফোন নিল, তো সেই ক্যামেরা ফোন দেখে আমার আবারও নেশা উঠলো, আমাকে ক্যামেরা ফোন নিতে হবে। ক্যামেরা ফোন পেয়ে গেলাম, তারপরে স্ক্রিন টাচ ফোনের নেশা উঠলো। এই যে একটা চাহিদা আমার ছিল, যে চাহিদা পূরণ করার পরে কিছুদিন পরে আমার আবার আরেকটা চাহিদার জন্ম নিল, আবার সেই চাহিদা পূরণ হলো, তারপরে আবার আরেকটা চাহিদার জন্ম নিল। এই পরপর যে ধারাবাহিকভাবে আমাদের যে চাওয়া পাওয়াটা চলতে থাকে চিরকাল ধরে, এটাই পেশনা বা এটাই মোটিভেশন। বুঝতে পারলে তো? এক কথাতে এটাকে আমরা মোটিভেশন বলবো। তবে আরেকটু ডিটেলসে আমরা এটা বুঝবো, আরেকটু ভালো, আরেকটু অর্থ আছে, আরেকটু গভীর অর্থ আছে এটার। ধরে নাও তুমি ক্লাস 10-এ পড়ো। তো এখন তোমার কোনো চাহিদা মাহিদা নাই, তুমি বিন্দাস স্কুলে যাচ্ছ, তোমার ওই পেন, রুল, একটা সাইকেল, ক্লাস 10-এর ছাত্রদের, যখন আমরা ক্লাস 10-এ বা 9-এ পড়তাম, আমাদের একটা সাইকেল দরকার ছিল। তো এইগুলো চাহিদা ছিল। তারপর তুমি উচ্চ মাধ্যমিক পাস করার পরে যখন কলেজে ভর্তি হলে, তখন তোমার একটা ফোনের চাহিদা এসেছিলো। তো যাই হোক, ফোনটা পেয়ে গেলে। হ্যাঁ, তারপরে তোমার কলেজ লাইফ কমপ্লিট। এখন তোমার কিসের চাহিদা জানো? আমি বলে দিচ্ছি তোমাকে। এখন তোমার চাহিদা হচ্ছে একটা চাকরির, যে চাকরির জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ আর এখানে আমার ক্লাসটা করতে এসেছো। তো এই চাকরির জন্য তুমি কি করছো, যে না প্রচুর পড়াশোনা করছো, প্রচুর বই পিডিএফ কিনছো, প্রচুর টাইম তুমি পড়াশোনা করছো। এই যে তুমি প্রচুর টাইম এই চাকরির জন্য ইনভেস্ট করছো, বা চাকরির জন্য তুমি প্রচুর অন্যান্য ব্যবহার আড্ডাবাজি সব কিছু ছেড়ে দিচ্ছ, শুধু পড়াশোনা করছো। তো এই যে তুমি পড়াশোনা করছো, এটা কিসের জন্য করছো? তোমার ব্রেনে একটা ইন্টারনাল এনার্জি কাজ করছে, বা এক্সটার্নাল এনার্জি, যাই হোক, একটা অভ্যন্তরীণ শক্তি কাজ করছে তোমার মধ্যে, যে আমাকে চাকরিটা পেতেই হবে। একটা অভ্যন্তরীণ শক্তি, যে শক্তিটা তোমাকে আজকে বই পড়তে বাধ্য করাচ্ছে। তো এই শক্তিটাকেই প্রেরণা বলে সাইকোলজির ভাষাতে। বুঝতে পারলে তো? এই যে অভ্যন্তরীণ শক্তি যা আমাদেরকে কাজ করায়। আজকে আমার খাবারের দরকার, সেই জন্য আমি সকালবেলা ভোরবেলা উঠে ভ্যান নিয়ে বেরিয়ে গেছি, যে ভ্যানে ভাড়া মেরে কিছু টাকা উপার্জন করব, তাহলে কি আমার সংসারটা চলবে, তাই না?
এই যে সকালবেলা যে আমি উঠে চলে গেলাম, যেই এনার্জিটা, যেই অভ্যন্তরীণ শক্তিটা সকালবেলা উঠিয়ে আমাকে কাজ করতে বাধ্য করাচ্ছে, সেটাই প্রেরণা বা মোটিভেশন। আশা করছি বুঝতে পেরেছো। তো যেই আমি টাকাটা মানে যেই আমি ভ্যান চালিয়ে প্রচুর টাকা উপার্জন করে নিলাম, বাড়িতে চলে আসলাম, তখন আমার আর কোনো উত্তেজনা থাকে না। এখন আমি খেয়ে দিয়ে ঘুমাবো। আবার পরের দিন সকাল যখন হবে তখন আমার মনে হবে যে আবার আমার টাকার দরকার, তখন আবার আমি ভোরবেলায় উঠে ছুটবো। তো এটাই হচ্ছে প্রেরণা। বুঝতে পারলে তো? একটা অভ্যন্তরীণ শক্তি যা আমাদেরকে বিভিন্ন কাজ করতে, বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করে, শক্তি যোগায়, সেটাই হচ্ছে প্রেরণা। তো আরও ডিটেলসে প্রেরণা পড়বো, কোনো চাপ নেই, একদম নিশ্চিন্তে থাকো, একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। আজকের পর থেকে প্রেরণার থেকে যেই প্রশ্ন দিক না কেন তুমি তো অ্যান্সার করবে, এটার গ্যারেন্টি, যে 100% গ্যারেন্টি আমি দিয়ে দিচ্ছি। কারণ আজকে প্রেরণার পুরো একদম যা যা যত রকমের ইয়ে আছে সব আজকে ক্লিয়ার করিয়ে দেবো, কোনো চাপ নাই। তো দেখো, একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছু শেখার ক্ষেত্রে, শেখার জন্য প্রেরণার প্রয়োজন। এখানে শেখা মানে শুধুমাত্র বই পড়ে পড়াশোনা না, সাইকেল চালানো একটা শেখা। ঠিক আছে? এই যে তুমি যে সাইকেল চালানো যখন শিখেছিলে, তখন তোমার মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি কাজ করেছিল যে আমার সব বন্ধুরা সাইকেল চালাচ্ছে, আমাকেও সাইকেল চালাতে হবে, সাইকেল চালাতেই হবে, বাইক চালাতেই হবে, তাই না? তো একটা প্রেরণা কাজ করেছিল দেখেই তুমি ওটা শিখেছিলে। যেমন আমার ক্ষেত্রে যদি আমি একটা কথা বলি, আমি কিন্তু সাঁতার কাটা শিখেছিলাম। একটা আমার মধ্যে তখন একটা অভ্যন্তরীণ এনার্জি কাজ করেছিল যে বন্যা হচ্ছে, বন্যায় প্রচুর মানুষ ডুবে যাচ্ছে, তো সেই জন্য আমাকে সাঁতার কাটা শিখতে হবে। তো এইরকম একটা আমাদের মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি যা আমাদেরকে কোনো কিছু শিখতে সাহায্য করে। এই যে তুমি এখন আমার এই যে ক্লাসগুলো করছো, পেডাগগি তুমি শিখছো, সিডিপি তুমি শিখছো, কিসের জন্য শিখছো? তোমার মধ্যে একটা অভ্যন্তরীণ এনার্জি আছে যে তোমাকে টেট পাস করতে হবে, সেই জন্যই তো শিখছো। আশা করছি বুঝতে পারছো এই অভ্যন্তরীণ এনার্জিটা কী। তো এটাই প্রেরণা। যে একবার এই অভ্যন্তরীণ এনার্জি সম্পর্কে বুঝতে পারে, যে নিজের প্রেরণাকে কন্ট্রোল করতে পারে, সে কিন্তু প্রচুর সফলতা পেয়ে যায়। তো যাই হোক, আসছি তারপরে আরও অনেক কিছু বিষয় বলবো। এই যে লিখে দিয়েছি যে প্রেরণা একটি অভ্যন্তরীণ শক্তি যা আমাদের কোনো কিছু করতে উৎসাহী করে বা উৎসাহিত করে। এতক্ষণ ধরে এইগুলোই বললাম, অনেক এক্সাম্পল দিয়েও তোমাদেরকে বোঝালাম। শিখনের ক্ষেত্রে প্রেরণা অনিবার্য। প্রেরণা না থাকলে কেউ কিছু শিখতে পারবে না। আজকে যদি তোমার চাকরির চাহিদা নাই থাকতো, তোমাকে যদি টেট পাস করার বা তোমার যদি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার কোনো চাহিদা বা ইচ্ছা না থাকতো, তাহলে কি তুমি শিখতে, আমার এই ক্লাসগুলো করতে? ধরে নাও তুমি হচ্ছে আজ থেকে 1 বছর আগে একটা চাকরি পেয়ে গেছো, গ্রুপ সির একটা ভালো চাকরি পেয়ে গেছো, সেখানে একটা ভালো স্যালারি, প্রাইমারি স্কুলের টিচারদের মতনই স্যালারি। তো তুমি কি আমার এই যদি ওটা পেয়ে যেতে, তোমার কি আর প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার ইচ্ছা থাকতো? থাকতো না। আজকে ইচ্ছা আছে দেখে তুমি, মানে আজকে তোমার অভ্যন্তরীণ শক্তি আছে, তোমাকে কাজে করতে বাধ্য করছে, তাই জন্যই কিন্তু তুমি আজকে শিখতে এসেছো, এখানে পেডাগগি শিখতে এসেছো। বুঝতে পারলে তো? তাই শিখনের ক্ষেত্রে প্রেরণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এক কথায় বলতে গেলে অনিবার্য। ঠিক আছে? তো এখানে কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিয়ে দিয়েছি, কিছু এগুলা থেকেও প্রশ্ন দেয় অনেক সময়, তো একটু জাস্ট দেখে নিও। জুম করে দিই। তো কি বলছে দেখো, স্কিনার প্রেষণাকে শিখনের জাতীয় সড়ক বলেছেন। তাহলে স্কিনার প্রেষণাকে কি বলেছেন? শিখনের জাতীয় সড়ক। ঠিক আছে? অনেকের মতে মোটাম, MOTUM, স্পেলিংটা মনে রাখবে। মোটাম নামের একটি, এটা কিন্তু ল্যাটিন শব্দ। মোটামটা কি? মোটাম হচ্ছে ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে মোটিভেশন শব্দটি এসেছে, যার অর্থ টু মুভ বা গতিশীল হওয়া। ঠিক আছে? এটা হচ্ছে ল্যাটিন শব্দ। এবার অনেকের মতে মোটিভ নামের একটা ইংরেজি শব্দ আছে। এই মোটিভ নামের ইংরেজি শব্দ থেকে মোটিভেশন শব্দটি এসেছে, যার অর্থ নিড বা আবশ্যক। মনে রাখবে যে মোটিভকে আমরা বেশি গুরুত্ব দিই, মোটামটা নর্মালি অতজন মানে না, নর্মালি কয়েকজন মানে। তো মোটিভ থেকে মোটিভেশন শব্দটি এসেছে, যার অর্থ কি? নিড বা আবশ্যক, বা মানে তোমার যেটা প্রয়োজন বা চাহিদাও বলতে পারো, যেটা তোমার চাহিদা সেটাই। তো এই মোটিভকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো তোমরা, আমি এখানে এক্সাম্পলটা বেশ ছবির সাহায্যে তুলে ধরেছি, তাহলে তোমরা আরও ভালো মতো এটা বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, এখানে মোটিভ হচ্ছে দু প্রকারের হয়, একটা বায়োলজিক্যাল মোটিভ আর একটা সোশিয়াল মোটিভ বা সোশিওজেনিক মোটিভও বলা হয়। তো বায়োলজিক্যাল মোটিভে কি আছে? যেটা তোমার শারীরিক চাহিদা। শারীরিক চাহিদা কি? দেখো, শারীরিক চাহিদাতে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে খাদ্য, দ্বিতীয়টা হচ্ছে জল বা ওয়াটার, আর তৃতীয় হচ্ছে সেক্স। ঠিক আছে? কি কি? খাদ্য, খাবার, 2 নম্বর হচ্ছে জল বা ওয়াটার, 3 নম্বর কি? সেক্স। তো এই যে 3 রকমের যে চাহিদা, এটা হচ্ছে বায়োলজিক্যাল চাহিদা, আমাদের শরীরে শারীরিক চাহিদা। এটার উপরে আমরা কখনো খুব মানে নিয়ন্ত্রণ করতে পারি না। তুমি না খেয়ে কতদিন থাকবা? 5 বছর 6 বছর, তাই না? তুমি জল ছাড়া কতদিন থাকবা? 5 বছর 6 বছর পারবা? তো
তো 5 বছর 6 বছর আমি এখানে না খেয়ে থাকার ব্যাপারটা মানে বললাম কি যে মানে ধরুন নর্মাল কিছু গাছপাতা মানে যেরকম আগেকার দিনে মুনি ঋষিরা খেত, ওই ফল ফুল এগুলো খেয়ে তুমি থাকতে পারলে, কিন্তু একটা ভারী খাবার বা একটা প্রোটিন জাতীয় খাবার কিন্তু তোমাকে খেতেই হবে, না তো কিন্তু তুমি মরে যাবা। জল ছাড়া তুমি ম্যাক্সিমাম 5 দিন থাকতে পারবা, ঠিক আছে? জল ছাড়া কতদিন থাকতে পারবা? ম্যাক্সিমাম 5 দিন, তাই তো? আর সেক্স এটা কম্পালসারি, এটা অতটাও না, এটা আমাদের চাহিদা, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, পেরে যাবো, ঠিক আছে? এটা কোনো ফ্যাক্টর না, এটা বেঁচে থাকার জন্য যে আবশ্যক খুব সেটাও না, সেক্স কন্ট্রোল করা যায়, কিন্তু খাবার তোমাকে খেতেই হবে। সে 10-12 দিন তুমি না খেয়ে থাকতে পারো, হয়তো ফলমূল খেয়ে তুমি অনেক দিন বাঁচতে পারো, কিন্তু খাবার তোমাকে খেতেই হবে, প্রোটিন জাতীয় সলিড খাবার কিন্তু তোমাকে খেতেই হবে। তো এটা হচ্ছে যে খাবারের যে চাহিদা, জলের যে চাহিদা, সেক্সের যে চাহিদা, এইগুলো হচ্ছে বায়োলজিক্যাল মোটিভ। এবার আসছি আমরা সোশিয়াল মোটিভ বা সোশিওজেনিক মোটিভ। এখানে কি রয়েছে দেখো, এখানে হচ্ছে তোমাকে নাম কামাতে হবে, তোমাকে খ্যাতি উপার্জন করতে হবে, সমাজে যাতে তোমাকে সবাই চিনতে পারে, তোমার একটা পরিচয় বা তোমার একটা আইডেন্টিটি তৈরি করতে হবে। এটা হচ্ছে কি সোশ্যাল বা সোশিওজেনিক মোটিভ, ঠিক আছে? অর্থ উপার্জন করতে হবে, যে চ্যাম্পিয়ন হতে হবে, মানে একটা নাম, মানে সমাজে সবাই আমাকে চিনবে, আমি সামাজিক নিয়মগুলো খুব ভালোভাবে পালন করি। তো এইগুলো হচ্ছে সোশিওজেনিক বা সোশিয়াল মোটিভ, ঠিক আছে? তো ভুলবশত এখানে একটা কথা বেরিয়ে গেছিলো এই বায়োলজিক্যাল মোটিভের ক্ষেত্রে, 5-6 বছর, ওটা 5-6 দিন হবে, একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ, ঠিক আছে? ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আশা করছি এই বায়োলজিক্যাল আর সোশিওজেনিক মোটিভ তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি আমরা পরের টপিকে। এবার আসছি আমরা মোটিভেশনকে বা প্রেরণাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা বা যাকে বলা হয় ইন্টারনাল মোটিভেশন, আর একটা হচ্ছে বাহ্যিক প্রেরণা বা এক্সটার্নাল মোটিভেশন। এইগুলো নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে বোঝাবো এখন, একটু আগে আমি জাস্ট পার্থক্যগুলো বলে নিই। তো মনে রাখবা যে অভ্যন্তরীণ প্রেরণা যেটা, সেটা হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে? এটা আমাদের মধ্যে নিজের থেকেই আসে, একা একাই চলে আসে। যেটা বাহ্যিক প্রেরণা সেটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে বাইরের কোনো কারণে বা খুব প্রয়োজনীয় কোনো কারণে আমাদের মধ্যেই বাহ্যিক প্রেরণা বা এক্সটার্নাল মোটিভেশনটা আসে। তো কী এই ইন্টারনাল মোটিভেশন বা কী এই এক্সটার্নাল মোটিভেশন, সেটা একটু ডিটেলসে তোমাদেরকে বলে দিই। ফর এক্সাম্পল দিয়ে বলবো যে দেখো, অভ্যন্তরীণ প্রেরণা হচ্ছে এমন একটা প্রেরণা বা এমন কিছু যেটা হচ্ছে তোমাদেরকে কি করতে বাধ্য করাবে, কোনো কাজ করতে বাধ্য করাবে উইদাউট পারিশ্রমিক, অর্থাৎ কোনো পারিশ্রমিক না পেলেও তোমরা সেই কাজটা করবে। যেমন ধরে নাও, কিছু মানুষ আছে, আমি দেখবা পথঘাটে কিছু মানুষ থাকে যারা প্রচুর কুকুর বিড়ালকে, হ্যাঁ, কুকুর বিড়ালদের কি করে, কুকুর বিড়াল এদেরকে বিস্কুট দেয়, এমনিই দিয়ে দেয়। রাস্তাঘাটে দেখবা প্রচুর লোক থাকে, মানে কুকুর বিড়াল দেখতে পেলে কি করে, তাদেরকে খাবার দিয়ে দেয়, প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেয়, তারপরে খাবার দিয়ে দেয়। তো কেন এই খাবারটা দেয়? এই খাবারটা দিলে কি কুকুরগুলোকে কিছু দিবে? ওকে কি টাকা দিবে? দিবে না। ওই নিজের পকেট থেকে টাকা খরচ করে বিস্কুট কিনছে, কিনে কুকুরগুলোকে দিচ্ছে। এটার প্রতি কুকুর কি ওকে কোনোদিনও কিছু দিবে? দিবে না। তো এই যে দিচ্ছে, কারণ এটা করতে তার ভালো লাগে, তাই না? এই যে ভালো লাগার জন্য এই কাজটা করছে, এটার জন্য সে টাকা উপার্জন করে বিস্কুট কিনে আনছে, কুকুরকে দিবে। কুকুরের কাছ থেকে সে কিন্তু কোনো কিছু পাবে না, কুকুর কিন্তু তাকে কোনো কিছু রিপ্লাই দিবে না, তবু সে কুকুরগুলোকে দিচ্ছে। অনেকে আছে পায়রাদেরকে, পাখিদেরকে খাওয়ায়, অনেকে আছে রাস্তায় রাস্তায় গাছ লাগিয়ে বেড়ায়। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোর জন্য কিন্তু তারা কোনো কিছু পাবে না, তবুও সেইগুলো করে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ইন্টারনাল মোটিভেশন, যেখানে আমি কোনো পারিশ্রমিক পাবো না, তবুও কাজ করে বেড়াই। অনেক শিক্ষক আছে দেখবা বিনা পয়সায় পড়ায়, বিনা পয়সায় ইউটিউবে বা অনলাইনে পড়াচ্ছে, তারা কিন্তু সেই রকম কোনো উপার্জন করতে পারে না। তো কেন তারা পড়াচ্ছে? পড়াতে তাদের খুবই ভালো লাগে, সেই জন্য। তো যেই কাজটা করতে আমার খুবই ভালো লাগে, সেই কাজটা আমাদের অভ্যন্তরীণ প্রেরণা থেকে আসে বা ইন্টারনাল মোটিভেশন থেকে আসে। এই কাজটার জন্য আমরা কোনোদিনও কোনো টাকা পাবো না। যে লোকগুলোর এক্সাম্পল দিলাম, যে কুকুরদেরকে খাওয়াচ্ছে বা গাছ লাগাচ্ছে, তো এরা কিন্তু কোনোদিনও কুকুরদের কাছ থেকে কোনোদিনও কোনো লাভ পাবে না, তবুও তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রেরণা। এই অভ্যন্তরীণ প্রেরণা থেকে তোমরা বুঝতে পেরেছো যে বাহ্যিক প্রেরণাটা কী হবে, অর্থাৎ অভ্যন্তরীণ প্রেরণার যেটা বিপরীত সেটাই বাহ্যিক প্রেরণা। এবার ধরে নাও এমন কোন 1 মিনিট, হ্যাঁ, একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গিয়েছিল। তো এমন কোনো কাজ যেটার জন্য কি তোমরা হচ্ছে পারিশ্রমিক পাবে বা কোনো ভালো কিছু রিপ্লাই পাবে, তো সেটাকে বলা হয় বাহ্যিক প্রেরণা। এই যে তোমার মধ্যে এখন যে প্রেরণা কাজ করছে, সেটা একটা বাহ্যিক প্রেরণা বা এক্সটার্নাল মোটিভেশন। তুমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো এটার কারণটা কি? কারণ তুমি যদি প্রাইমারি স্কুলের চাকরি পেয়ে যাও, তো তুমি প্রতি মাসে একটা মোটা অঙ্কের স্যালারি পাবা, তাই না? একটা মোটা অঙ্কের টাকা পাবা, 36,000 না 37,000 টাকা এখন বেতন আছে। তো এই টাকাটা তোমরা পাবা। তো এটার জন্য তোমরা পড়াশোনা করছো, এটার জন্য তোমরা কাজ করছো, এটার জন্য তোমরা পরিশ্রম করছো, কারণ ভবিষ্যতে একটা ভালো ফিডব্যাক পাবা। তো এটা হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন বা বাহ্যিক প্রেরণা। যেমন ধরে নাও, গাছ লাগাচ্ছি কিসের জন্য?
আমি গাছ লাগাচ্ছি মানে একজন হয় যারা মানে কোনো প্রতিদান চায় না, শুধু তার ভালো লাগে গাছ লাগাতে, তো সেই জন্য সে গাছ লাগাচ্ছে। কিন্তু আমিও গাছ লাগাচ্ছি, আমি লাগাচ্ছি আম গাছ। কেন আমি আম গাছ লাগাচ্ছি? আম গাছটা যখন বড় হবে তখন সেখান থেকে আমি আম খেতে পাবো। ঠিক আছে? আমি ওই ওই লোকটা যে যার ইন্টারনাল মোটিভেশন ছিল কুকুরদেরকে বিনা পয়সায় বিস্কুট কিনে নিয়ে খাওয়ানো, ঠিক আছে, কুকুরগুলো কিন্তু তাকে কিছু দেবে না, সে রাস্তার যতগুলো কুকুর আছে সবাইকেই খাওয়াচ্ছে। কিন্তু আমি কি করলাম, আমি বিদেশি কুকুর কিনে আনলাম, তাদের মধ্যে দুটো কিনে আনলাম, ছেলে এবং মেয়ে। তাদেরকে ভালো খাবার দিচ্ছি, তাদের মধ্যে ইন্টিমেট করানোর পরে তাদের বাচ্চা হবে, সেই বাচ্চাগুলোকে আমি বিক্রি করব। তো এরকম একটা মনোভাব নিয়ে যখন যদি আমি কুকুর পুষি, সেটা হয়ে যায় কি এক্সটার্নাল মোটিভেশন। ঠিক আছে? তো বুঝতে পারলে তো ইন্টারনাল কি, ইন্টারনালের ক্ষেত্রে তুমি কোনো পারিশ্রমিক পাবা না, তোমার ইচ্ছাতে তুমি কাজ করছো। যেমন এখানে সবথেকে বড় এক্সাম্পল যদি দিই, আমি যাকে দিই, নেতাজি ভগৎ সিং, তারা জানতো যে তারা যে লড়াইয়ে যেই পথে নেমেছিল স্বাধীনতা সংগ্রামের পথে, তারা জানতো যে এই পথে আমার মৃত্যু হতে পারে, কিন্তু তারা এই পথে তাদের ভালো লাগতো, সমাজের জন্য কিছু করার জন্য তারা কিন্তু এই স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন। আমাদের ভালোর জন্য কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামী হয়েছিলেন, নিজের জন্য না। তো বুঝলা তো, এই যে দেশপ্রেম, এই বিষয়গুলো, যে আমি এমন কোনো কাজ করব যেটার জন্য আমি কোনো প্রতিদান পাবো না বা কোনো টাকা পাবো না, সেটাকে বলা হয় কি অভ্যন্তরীণ প্রেরণা। ঠিক আছে? বাহ্যিক প্রেষণাটা আশা করছি বুঝতে পারলে, যে আমি কাজ করছি কিসের জন্য, টাকা পাবো তাই জন্য। হ্যাঁ, আমি ভ্যান চালাচ্ছি কিসের জন্য, টাকা পাবো তাই জন্য। আমার ভ্যান চালাতে ভালো লাগে না, তবুও চালাচ্ছি টাকার জন্য। তো এইগুলো হচ্ছে কি বাহ্যিক প্রেষণা বা এক্সটার্নাল মোটিভেশন। ঠিক আছে? এবার আসছি আমরা প্রেষণা চক্র নিয়ে, এটা একটু ভালো মতো করে বোঝার চেষ্টা করবে। প্রেষণা চক্রতে কী বলা হয়েছে একটু দেখে নাও। দেখো, প্রেষণা চক্রের 6টা স্টেপ রয়েছে, প্রত্যেকটা স্টেপের পর আরেকটা স্টেপ আসে। ঠিক আছে? যার মধ্যে প্রথমে শুরু হয় নিডস থেকে, নিডস বা আবশ্যক, তারপরে আসে ড্রাইভ, তারপরে আসে অ্যারাউজাল, তারপরে আসে গোল ডিরেক্টেড বিহেভিয়ার, তারপরে আসে অ্যাচিভমেন্ট, তারপরে আছে রিডাকশন অ্যারাউজাল। ঠিক আছে? রিডাকশন অফ অ্যারাউজাল। তো এই 5টা আমি ভালো মতো করে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে? তো আলাদা করে লিখে রেখেছি, সেখানে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই সার্কেলটা মনে রাখবা ভালো মতো করে, একটার পর একটা, মানে ভালো মতো করে মনে রাখবা। আমি একটা ট্রিকও দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো ট্রিকটা হচ্ছে যেখানে লেখা আছে দেখো, হ্যাঁ, এই যে NDAGAR, এই যে ঠিক ধরো 1 মিনিট ট্রিকটা দেখিয়ে দিই। NDAGAR, NDAGAR। ঠিক আছে? ট্রিকটা হচ্ছে এটা। এন ফর নিডস। নিডস মানে কি? চাহিদা। ধরে নাও তোমার খিদা পেয়েছে, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বলি যে তোমার এখন চাকরি পেতে হবে, বয়স হয়ে যাচ্ছে, চাকরি পেতে হবে, চাকরির একটা প্রয়োজন আছে তোমার মধ্যে, বা চাকরির একটা চাহিদা আছে, এটা হচ্ছে নিডস। এবার আসছি ড্রাইভ। ড্রাইভ হচ্ছে চালক, এই চাহিদা পূরণ করার একটা শক্তি যেটা তোমার মধ্যে কাজ করছে, যে আমাকে চাকরিটা পেতে হবে। একটা এনার্জি তোমার মধ্যে মানে হালকা হালকা কাজ করছে, যে আমাকে চাকরিটা পেতে হবে, টেটের ফর্ম ছেড়ে দিচ্ছে, ফর্মটা ফিল আপ করতে হবে। তো এইগুলো হচ্ছে ড্রাইভের মধ্যে পড়ছে। ঠিক আছে? এবার আসছি আমরা অ্যারাউজাল। অ্যারাউজাল বা উত্তেজনা। উত্তেজনা হচ্ছে কি? উত্তেজনা এমন একটা মানে শক্তি, ধরে নাও মানে তোমাকে একদম আর থাকতেই দিচ্ছে না, তোমার রাত দিন ঘুমাচ্ছ, তোমার শুধু একটাই কথা মনে পড়ছে যে আমাকে টেট পাস করতে হবে, টেট পাস করতে হবে, চাকরি পেতে হবে, রাত দিন তোমার এই কথা যখন মনে পড়ছে, তো সেটা হলো উত্তেজনা। লাস্টে আসছে কি, 4 নম্বরে আসছে কি, গোল ডিরেক্টেড বিহেভিয়ার। এই স্টার মেরে দাও এখানে। গোল মানে কি, এখানে কি বাংলায় লিখে দিয়েছি লক্ষ্য নির্ধারিত ব্যবহার। লক্ষ্যটা কি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এগুলো আগে কাটি, দাগে সব ভর্তি হয়ে গেছে। একটু একটু দাঁড়াও, 1 মিনিট। এই যে লক্ষ্যটা হচ্ছে অনেকটা এরকম, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার লক্ষ্য, এখানে চাকরি। হ্যাঁ, এটা পাওয়ার জন্য তুমি কি করছো, এটার উপরে তাক করে, মানে এটার উপরে তাকিয়ে দিয়ে যে সমস্ত ব্যবহার করছো সেটা। যেমন ধরে নাও তুমি এখানে গোল ডিরেক্টর বিহেভিয়ার বলতে, এই যে আমার কোর্স কিনে নিয়েছো, কিনে নিয়ে পড়াশোনা করছো, অন্য কোথাও থেকে PDF প্রিন্ট করে রাত দিন পড়ে যাচ্ছ, একদম চাকরি পাওয়ার জন্য তুমি যা যা পরিশ্রম করছো, পড়াশোনা থেকে শুরু করে একদম নিজের মতো করে পড়ছো, লেখালেখি করছো, এইগুলো হচ্ছে গোল ডিরেক্টর বিহেভিয়ার বা গোল ডিরেক্টেড বিহেভিয়ার বা লক্ষ্য নির্ধারিত ব্যবহার। ঠিক আছে? বুঝতে পারলে তো এইটুকুটা? তো একটু আজকে মুড একটু অন্যরকম আছে, তো অনেক সময় একটু ভুলভাল উচ্চারণ হয়ে যাচ্ছে, তো অ্যাডজাস্ট করে নিও। পেডাগোগির ক্ষেত্রে স্পেলিং বা উচ্চারণ কোনো ফ্যাক্টর না, এখানে তুমি অপশন দেখে অ্যান্সার করবে, ওইগুলো একটু অসুবিধা হবে না। তো এবার আসছি আমরা অ্যাচিভমেন্ট নিয়ে। এই যে লক্ষ্য নির্ধারিত ব্যবহার তুমি করলে, এত পড়াশোনা করলে, এত স্ট্রাগল করলে, এবার তুমি কি টেটটা পাস করে গেলে, তারপরে কি হবে দেখো, টেট পাস করার পরে কিন্তু তোমার হচ্ছে রিডাকশন হবে বা রিডাকশন অফ অ্যারাউজাল হবে বা উত্তেজনা কমে যাবে আস্তে আস্তে। তুমি দেখবা আস্তে আস্তে টেটের প্রতি তোমার এনার্জি কমে যাবে, এবার তোমার ইন্টারভিউয়ের প্রতি এনার্জি আসবে। আবার ইন্টারভিউয়ের জার্নি তোমার শুরু হবে নিডস থেকে।
এই যে এই চক্রাকারে এটা চলতেই থাকে, একটার পর একটা আসতেই থাকে, ঠিক আছে। একটা প্রেষণা কমপ্লিট হওয়ার পরে আবার নতুন কোনো চাহিদা আমাদের মধ্যে আসে, এবার এইভাবে সার্কেলটা চিরজীবন ধরে চলতে থাকে, এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। আমি তোমাকে বলে দিচ্ছি যে ধরো না তুমি টেট পাস করে গেলে, এখানে তোমার একটা রিডাকশন অফ অ্যারাউজাল হয়ে গেল, মানে একটা অ্যাচিভমেন্ট পেলে রিডাকশন অফ অ্যারাউজাল হয়ে গেল। এরপর তোমার চাহিদা আসবে ইন্টারভিউ নিয়ে। ধরো না তুমি ইন্টারভিউ ক্র্যাক করে গেলা, চাকরিও পেয়ে গেলা, তারপর তোমার আসবে কি বিয়ে করতে হবে, বিয়ে করার জন্য পাত্রী দেখা শুরু, বিয়ে টিয়ে হয়ে গেল, তারপর বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে, তাকে মানুষ করতে হবে, এইভাবে সব চলতেই থাকবে তোমার জীবনে, চক্রাকারে চলতে থাকবে। ছোট বড় বিভিন্ন রকমের চাহিদা আমাদের জীবনে আসে, প্রতিদিনই নতুন নতুন কোনো না কোনো চাহিদা আসে। তো এই হচ্ছে প্রেষণা চক্র। তো প্রেষণা চক্র সম্পর্কে আর যদি কারো কোনো প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে, যারা ইউটিউবে দেখবে কমেন্ট বক্সে, যারা প্রাইভেট কোর্সে আছো তারা তো অবশ্যই আমার যে পার্সোনাল নাম্বার আছে বা টেলিগ্রামের যে নাম্বারটা আছে সেখানে SMS করে দিবে। কোনো প্রবলেম থাকলে অবশ্যই ক্লিয়ার করে দেবো। আশা করছি যদি আমার কথাটা মনোযোগ সহকারে শোনো তো মনে হয় না যে এখান থেকে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে। তো চলো পরের টপিকে চলে যাই। ম্যাসলোর থিওরি, ম্যাসলোর চাহিদার যে পিরামিড বা চাহিদার যে থিওরি, সেটা আমি তোমাদেরকে আগে ছবির আকারে দেখিয়ে দিই একবার, তারপর না হয় ডিটেলসে ডিসকাস করব। তো দেখো এখানে যে চাহিদার যে পিরামিড রয়েছে এটাকে 5টি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো দেখো প্রথমে কি রয়েছে, ফিজিওলজিক্যাল, ঠিক আছে। প্রথম 1 নম্বরে কী রয়েছে, ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল বলতে কি আমি একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি ডিটেলসে। তারপরে আসছে দেখো সেফটি, তারপরে আসছে দেখো লাভ অ্যান্ড বিলঙ্গিং, তারপরে হচ্ছে স্টিম, তারপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এই হচ্ছে 5টা চাহিদা, এটা মনে রাখবে। আরও দুটো হয়, সেই দুটোও পড়তে হয় না, তোমাদের 5টাই আছে, ওইগুলো KVS PRT দেয়। এমনি নর্মাল WB টেট এই 5টার মধ্যেই দিবে, তার বাইরে দিবে না। তো 5টা পরপর তোমরা মনে রাখবে। PSLES, ঠিক আছে, PSLES, P for physiological, S for safety, L for love and belonging, E for steam, আর S for self actualization। তো এখানে ছবিটা দেওয়া আছে, তোমরা আগে আমি বুঝিয়ে দিচ্ছি, তারপর তোমরা PDFsটা যখন মানে যারা পেড কোর্সে আছো তারা তো PDFsগুলো পেয়ে যাও। তো PDFটা যখন ওপেন করবা তখন কিন্তু এটা ছবিগুলো দেখে আরেকটু ভালো করে ক্লিয়ার করে নেবা। তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আসছে কি ফিজিওলজিক্যাল মানে কি আমাদের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সেটা আমাদের প্রথম চাহিদা। যেমন ধরে নাও খাদ্য, জল, সেক্স, ঠিক আছে। এই 3টা হচ্ছে আমাদের প্রথম চাহিদা, এটা বেঁচে থাকার জন্য আমাদের লাগবে, এটা কমন এবং কম্পালসারি। তো তুমি যখন এই চাহিদা তোমার যখন এই চাহিদাগুলো পূরণ হয়ে গেল, ধরুন এখন তোমার কাছে খাদ্যের অভাব নেই, হ্যাঁ, আর ইয়েরও অভাব নেই, ওই জলেরও অভাব নেই, আর যারা ব্যাচেলার তাদের তো সেক্সটা ম্যাটার করে না। তুমি যদি ম্যারিড হও তো তোমার সেক্স কম্পালসারি, সেক্সেরও প্রয়োজন নেই, তুমি ম্যারিড, ঠিক আছে। তো এই 3টা যদি তোমার হয়ে যায়, 3টা যদি জোগাড় হয়ে যায় তাহলে কি, তাহলে তোমার আরেকটা চাহিদা আসবে, সেটা হলো সেফটি বলতে কি সুরক্ষিত থাকার জন্য যা যা প্রয়োজন। এখানে একটা ভালো বাড়ি তোমার দরকার, ঠিক আছে, যেটা ভাড়া হলেও হবে কিন্তু সেফটি দরকার, ঠিক আছে, রাত্রেবেলা তুমি যাতে নিশ্চিন্তে ঘুমাতে পারো সেই জন্য। তো ধরে নাও তুমি এবার খাদ্যও পেয়ে গেলে বা ইয়েও পেয়ে গেলে, খাদ্য, জল, আরও যা যা হয় ওগুলো পেয়ে গেলে। তারপর সুরক্ষিত থাকার জন্য ধরো না বাড়ি, ড্রেস, বস্ত্র, এগুলো পেয়ে গেলে। এবার তোমার মধ্যে আসবে ভালোবাসা বা লাভ। ভালোবাসা বলতে সম্পর্ক বলতে এখানে সেক্সুয়াল সম্পর্ক না, এটা হচ্ছে আমাদের মধ্যে যে সম্পর্ক, আত্মীয় স্বজন, ভাই বোন বা স্বামী স্ত্রীর মধ্যে সেক্স ছাড়াও যে সম্পর্কটা হয়, ভালোবাসার সম্পর্ক, বাবা মায়ের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কটা আসবে। পারিপার্শ্বিক প্রতিবেশীর সাথে যে সম্পর্ক, ভাই দাদার সম্পর্ক, এই সম্পর্কটা আসবে। একটা কথা মনে রাখবে, তোমার যদি এই দুটো চাহিদা কমপ্লিট না হয় বা পূরণ না হয় তাহলে কিন্তু তোমার মধ্যে এটা আসবে না। বলে না এক কথায় যে অভাব যদি দরজা দিয়ে ঢুকে, ভালোবাসা জানলা দিয়ে বেরিয়ে যায়, বলে না। তোমার মধ্যে যদি বেঁচে থাকার জন্য খাবারই না থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু ভালোবাসার চাহিদা কিন্তু আসবে না। তোমার এই দুটো পূরণ হয়েছে বলে তোমার মধ্যে এটা এসেছে। তো এবার তোমার ভালোবাসার চাহিদাও পূরণ হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন, বাবা মা, পশুর হয়ে গেছে। এবার তোমার আসবে স্টিম বলতে কি পরিচিতি। এবার তোমাকে সমাজে নিজের একটা পরিচয় তৈরি করার একটা চাহিদা আসবে, তোমাকে একটু ফেমাস হতে ইচ্ছা করবে, তুমি তোমার মতো প্রতিভা দিয়ে সমাজে ফেমাস হতে চাইবে। নিজের যেটুকুটা প্রতিভা আছে সমাজের মধ্যে বা এটা ধরো না পাড়ার মধ্যে তুমি ফেমাস হওয়ার একটা ইচ্ছা প্রকাশ করলে। লাস্টে যেটা আসছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, এটা সবার মধ্যে হয় না, এটা কয়েকজন। এখানে আত্ম উপলব্ধি, এখানে মেনলি তুমি ধরে নাও কয়েকজন আছে, এখানে APJ আব্দুল কালাম হতে পারে, স্বামী বিবেকানন্দ হতে পারে, গৌতম বুদ্ধ, ঠিক আছে। এরা কিন্তু নিজের মধ্যে যে অভ্যন্তরীণ যে বিষয়টা আছে সেটা সম্পর্কে জেনেছে এবং এটা একটা আলাদাই ব্যক্তিত্ব, এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এক কথায় বলতে গেলে এটাকে আত্ম উপলব্ধি বলি বাংলাতে, আমি আমার মতো করে তৈরি করেছি।
তো এই ছিল প্রেষণার ক্লাস। আশা করছি আজকের পর থেকে প্রেষণা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিই যে আমাদের পেড কোর্স আছে, পেড কোর্সে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যেও। পেড কোর্সে এরকম প্রচুর ক্লাস তোমরা পাবে যেখানে কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। আর একটা কথা মনে রাখবে যে কনসেপ্ট যদি ক্লিয়ারলি বোঝা যায় তো প্রচুর অ্যান্সার তোমরা করতে পারবে অপশান দেখেই। তো এই পেড কোর্সে জয়েন হওয়ার জন্য এই যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে নিই, 8918259248।